এরপরে দেখো 5 দাগের যে একের অঙ্কটা হবে, 5 দাগের একের অঙ্কটা কি বলেছে, যদু ও মধু যথাক্রমে এত এত টাকা দিয়ে একটা যৌথ ব্যবসা শুরু করলে এবং চুক্তি করেছে 40% তারা লাভের সমান ভাগে ভাগ করবে, বাকি লভ্যাংশের অনুপাতে ভাগ করবে। এবার তোমরা দেখো যে যদু কত টাকা লাভ করেছে, আগে মূলধনের অনুপাতটা বার করে নিতে পারো বা লাভের আগে 40%টাকে ভাগও করে নিতে পারো। আগে আমরা যদি ভাগ করে নিই তাহলে আগে মূলধন অনুপাতটাও তো বার করতে পারবো, কোনো সমস্যা নেই, যেটা খুশি আগে করতে পারো। যদি আমরা করি যদু ও মধুর মূলধনের অনুপাত, আগে অনুপাতটাই আমরা বার করে নিই। যদু ও মধুর মূলধনের অনুপাত কত আছে, 12,500 ইজটু 8,500। তাহলে এই জায়গাটা যদি ক্যালকুলেশন করি 225 ইজটু 85 আসবে। যদি 5 দিয়ে কাটি, 5 25 আর 5 একে 5 17, তাহলে কত হলো 25 ইজটু 17। বছরের শেষে তাদের মোট লাভ কত? আচ্ছা, এইখান থেকে একটা জিনিস লক্ষ্য করো, লাভের অবশিষ্টাংশ মূলধন অনুপাতে ভাগ করার জন্য যদু কিন্তু 1950 টাকা লভ্যাংশ পেয়েছে। তাহলে এখান থেকে তুমি কিন্তু মোট লাভটা ধরে নিতে হবে। মনে করি মোট লাভ আমাদের কত টাকা, x টাকা, মনে করি মোট লাভ x টাকা। এবারে কি করব, লাভের 40% আমরা দেখব। তাহলে লাভের 40% মূলধন সমান, লাভের 40% মূলধন কত হবে, x গণিত 40/100। যদি কাটাকাটি করি 2 2 4, 2 5 10, মানে আলটিমেট কত বেরোলো 2x/5 টাকা। তাহলে লাভের 40% মূলধন সমান কত বেরোলো 2x/5 টাকা। এটা দ্বারা কি করবে, এটা দ্বারা সমান ভাগে ভাগ করবে বাকি যে টাকাটা, তাহলে বাকি লভ্যাংশ আমরা দেখে নিই। বাকি লভ্যাংশ x বিযুক্ত 2x/5, মানে আলটিমেট যেটা বেরোবে সেটা হচ্ছে 3x/5 টাকা। ওই যে 2x/5 এটা দ্বারা কি করবে, সমান ভাগে ভাগ করবে। তাহলে সেই জায়গাটা এবার ক্লিয়ার করে দিই। 2x/5 টাকা সমানভাবে ভাগ করলে প্রত্যেকে পাবে। কি বললাম, 2x/5 টাকা সমান ভাগে ভাগ করলে প্রত্যেকে পাবে। কত করে পাবে, এই 2x/5 কে আমরা কত দ্বারা ভাগ করব, আমরা 2 দ্বারা ভাগ করব। তার মানে আলটিমেট এই 2x/10 সমান x/5 টাকা করে তারা কি করবে, তারা প্রত্যেকে পাবে। এবার একটা জিনিস দেখো, ওই যে যদু এবং মধুর মূলধনের অনুপাত ছিল, ওখানটা যদি আমরা একটু মোট অনুপাতটা বার করে নিতাম, উপরটা যদি আমরা একটু মোট অনুপাতটা বার করে নিতাম, তাহলে মোট অনুপাতটা কত, 25 + 17। মোট অনুপাতটা 25 + 17, 7 5 12, 2 হাতে থাকে 1, 2 একে 3 একে 4, মানে কত রইলো 42। এবার তুমি লক্ষ্য করো, এবার এই যে 3x/5, এই যে 3x/5 টাকা, 3x/5 টাকার মধ্যে আমার বইয়ে কার অ্যানসারটা দিয়ে আছে, যদুর দিয়ে আছে। তাহলে এর মধ্যে যদু কত পাবে দেখে নি, যদু পাবে কত পাবে 3x/5 গণিত। দেখো একটা জিনিস দেখো, যদু ইস্টু মধু, তাহলে এইটা যদুর এইটা মধুর, তার মানে কত বেরাবে আলটিমেট 25 আমাদের বেরাবে 42। কাটাকাটিটা একটু করে দিই, 5 5 25, 3 14, তাহলে আলটিমেট যেটা বেরাবে সেটা হচ্ছে 5x/14 টাকা। তাহলে এই 3x/5 টাকার মধ্যে যদু কত পাচ্ছে, 5x/14 টাকা। এবং সমান ভাগে ভাগ করার সময় যদু কত পেয়েছিল, x/5। তাহলে শর্তে জায়গাটা কি লিখবো, শর্তে 5x/14 যুক্ত x/5, সেই টাকাটা আমার কত আছে, সেই টাকাটা আমার বইয়ে দেওয়া আছে 1950 টাকা। সেই টাকাটা কত আছে 1950 টাকা। এবার দেখো এটাকে আমরা লসাগু করবো, তাহলে কত হবে 70। তাহলে 5 5 কত হবে 25x প্লাস এটা দিকে যাবে 14x সমান আমার যেটা হবে 19 কত আসবে 50। এবার দেখো, এবার আমরা কি করব, ওকে লসাগু করব। লসাগুটা করে দিয়েছি, এবার আমরা ক্রস গুণ করব। বা তাহলে কত আসছে 5 4 9, 2 আর 1 3, 39x সমান, এটা আমরা কিন্তু গুণ করব না, 1950 গণিত এই 70 টাকা আমরা ডাইরেক্ট লিখে দেবো। তাহলে বা x সমান কত হবে 1950 ইন্টু 70/39। এবার দেখো এটা কাটছে, দেখো 50 হচ্ছে, দেখো 5 9 45, 5 হাত থেকে 4,
5 3 15 4 19, তার মানে আলটিমেট এইখানে কত হবে? 5 7 3500। তার মানে x এর মান 3500, মানে কি আমার যে মোট লভ্যাংশটা আমরা x ধরেছিলাম সেটা আমাদের বের হলো 3500 টাকা। তাহলে অতএব ব্যবসায় মোট লাভ, ব্যবসায় মোট লাভ কত হয়েছে? আমার বেরিয়েছে 3500 টাকা। কিন্তু উত্তর কি চেয়েছে? উত্তর কি চেয়েছে? উত্তর চেয়েছে মধু কত লভ্যাংশ পেল। তাহলে দেখি যে মধু কত লভ্যাংশ পেল। ওই যে আমাদের যে জায়গাটা ছিল, আমাদের যদুর লভ্যাংশ ছিল না 5x/14 গণিত আমরা লিখেছিলাম না, এই 5x/14 কি বেরিয়েছিল? এই 3x/5 টাকাটা তারা ভাগ করেছিল। এবার তুমি একটা জিনিস লক্ষ্য করো, 3x/5 টাকার মধ্যে 3x/5 টাকার মধ্যে মধু কত পাবে? মধু পাবে 3x/5 গণিত ওর যে টাকাটা ছিল, ওর অনুপাতটা কত ছিল? আমার অনুপাতটা ছিল 17। তাহলে 17/42, 3 14 42, তার মানে আলটিমেট 17x/5 14 70 টাকা। এবারে মধু তো আবার x/5 টাকাও পেয়েছিল, তাহলে মধুর মোট লভ্যাংশ, মধুর মোট লভ্যাংশ ও এখান থেকে পেয়েছে 17x/70 টাকা, আর একটা টাকা পেয়েছিল ও x/5 টাকা পেয়েছিল। তাহলে এইখানে এবার দেখে নি কত বেরাচ্ছে, দেখা যাক। 70 লসাও গেল, তাহলে 17x প্লাস 5 14 70 মানে কত হবে? 14x সমান আমার কত বেরাবে? এটা কত বেরাবে? 7 4 11 এক হাত থেকে 1, মানে আলটিমেট যেটা বেরাবে 31x/70 টাকা। এবার যদি আমি x এর মান বসিয়ে দিই তাহলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। অতএব বা x এর মান বসিয়ে পাই বা মধুর লভ্যাংশ, তাও লিখতে পারি মধুর লভ্যাংশ বা মধু পাবে কি? অ্যান্সারটা চেয়েছে যে মধু কত লভ্যাংশ পেল, ঠিক আছে, মধুর লভ্যাংশ সমান 31 গণিত x এর মান কত ছিল? 3500/70। এই শূন্য কাটলাম, 7 5 35 50, মানে 0 একটা 5 1 5 5 3 15। এই যে জায়গাটা দেখো, এইটাই হচ্ছে আমার উত্তর এবং মধুর লভ্যাংশ হচ্ছে আমাদের হচ্ছে 1550 টাকা। মধু যে টাকাটা পাবে সেটা হচ্ছে 1550 টাকা। এরপর দেখো, এরপর হচ্ছে আমাদের 2 এর অঙ্কটা করাবো। 2 এর অঙ্কটা কি বলেছে দেখো, 2 এর অঙ্কটা বলেছে কোন শহরের জনসংখ্যা দেওয়া আছে এবং বছরের শেষে 2% হারে বৃদ্ধি পায়, বর্তমান জনসংখ্যা এত হলে 3 বছর পূর্বে কত হবে। দেখো এই জায়গাগুলো দুটো জিনিস জানতে হবে, যদি আগের চাই এবং যদি পরের চাই। আগের যদি চাই তাহলে আমরা কি করবো, একটা ধরে নেব যে মনে করি 3 বছর পূর্বে জনসংখ্যা ছিল x জন, তাহলে সেটাকে ধরে নিই আগে, যে মনে করি ওই শহরে মনে করি ওই শহরে 3 বছর পূর্বে, মনে করি ওই শহরে 3 বছর পূর্বে জনসংখ্যা ছিল, আমি ধরে নিচ্ছি যে মনে করি 3 বছর পূর্বে ওই শহরে জনসংখ্যা ছিল p জন। আমি কি ধরছি যে 3 বছর পূর্বে ওই শহরে জনসংখ্যা ছিল p জন। জনসংখ্যা কি হচ্ছে? 2% হারে বৃদ্ধি পাচ্ছে। তাহলে প্রতি বছর জনসংখ্যা 2% হারে বৃদ্ধি পেলে, প্রতি বছর জনসংখ্যা 2% হারে বৃদ্ধি পেলে বর্তমান জনসংখ্যা আমার p ছিল 2% হারে বৃদ্ধি পাচ্ছে, তাহলে 1 প্লাস r/100 হয়, কিন্তু r এর মান কত? 2/100 টু দি পাওয়ার কত হবে? কিউব। তাহলে আমরা এই জায়গাটা যদি কেটে দিই, আচ্ছা কেটে দিই, 2 5 10 0 50, তার মানে কত বেরাবে? p ইন্টু 50 আর 51, 51/50 তার কত বেরাবে? হোল কিউব জন। তাহলে এই জনটা আমাদের কি হলো? বর্তমান জনসংখ্যা। এবার আমরা কি করব, শর্তে এই p ইন্টু 51/50 তার হোল কিউব সমান আমাদের যেটা দেওয়া আছে, কত দেওয়া আছে? 2 1 2 2 4 1 6। তাহলে p সমান কত আসবে? 2 1 2 2 4 1 6 গণিত এই যে আমার 51/50 ছিল, ওপাশে যখন যাবে তখন কি হবে? 50/51 এবং কত হবে? 50/51। এবার আমরা এটাকে কাটাকাটি করব। দেখো 51 দ্বারা যদি কাটি
কত বেরাবে? তাহলে এই জায়গাটা কাটাকাটি কত হচ্ছে, আমাদের যদি 51 দ্বারা কাটি তাহলে কত বেরাবে, 4 1 6 1 6, 4 1 6 1 6। এবার এইটাকে যদি আবার আমরা যদি কাটার চেষ্টা করি, আমাদের কত বেরাবে, 4 5 800, আচ্ছা এখানে ছোট করে লিখছি 816। আর এইটা যেটা কাটবে সেটা একেবারে আমাদের কেটে যাবে 16 দ্বারা কাটবে। তাহলে আলটিমেট যে অ্যান্সারটা বেরাবে সেটা কত বেরাবে, 16 গুণিত 50 গুণিত 50 গুণিত 50। 16 5 16 80, 8 5 5 25, দুটা আর একটা দুটা তিনটা, এই টাকাটা আমাদের কত, 2000 2000, তার সাথে একটা তিনটা, তাহলে এইটা হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। তারপরটা দেখবো 6 নম্বর দাগটা দেখো ভালো করে, যে একটা বাগানে কি বলেছে, যে একটা বাগানে সারিবদ্ধভাবে চারা গাছ লাগানো হয়েছে, প্রত্যেক সারিতে যতগুলি চারা গাছ আছে মোট সারির সংখ্যা তার থেকে 5টা বেশি আছে, আমাদের বলছে প্রত্যেক সারিতে কটা করে চারা গাছ লাগানো আছে। একদম সোজা একটা অঙ্ক, আমাদের যে অঙ্কটা হবে 6 এর দাগের এক একটা। তাহলে মোট আমি ইয়ের সংখ্যাটা ধরে নিই, যে আমাদের যেটা বার করতে হচ্ছে প্রত্যেক সারিতে কটা করে চারা গাছ, তাহলে সেটাই ধরে নিই। যে মনে করি প্রতি সারিতে চারা গাছের সংখ্যা একটি, মনে করি প্রতি সারিতে চারা গাছের সংখ্যা একটি, তাহলে সারির সংখ্যা কত, সারির সংখ্যা কত, বলছে প্রতি সারিতে যতগুলো চারা গাছ লাগানো হয়েছে তার থেকে 5টা বেশি, তাহলে সারির সংখ্যা নিশ্চয়ই x প্লাস 5টি। তাহলে সারির সংখ্যা যদি এটা হয় তাহলে মোট চারা গাছের সংখ্যা কটি, মোট চারা গাছের সংখ্যা x ইন্টু এক্স প্লাস 5। তাহলে মোট চারা গাছের সংখ্যা কত, x ইন্টু এক্স প্লাস 5। আমরা কি করব, শর্তে করব x ইন্টু এক্স প্লাস 5 সমান আমার যেটা বেরাবে সেটা হচ্ছে 336। এখান থেকে তোমরা x এর মানটা নিজেরা বার করে নেবে, x এর মানটা নিজেরা বার করে নেবে, এটা হয়ে যাবে। 6 থেকে 2টা বইয়ের অঙ্ক, বইয়ের সমাধান আমি আর করাচ্ছি না। এরপরে যেটা করাবো সেটা হচ্ছে 7 দাগের 1। এটা তোমরা x এর মান বার করে নেবে, যেটা বেরোবে সেটাই কিন্তু অ্যান্সার হবে, কারণ আমি এক্সট্রা যেটা চেয়েছিল মোট মানে সারিতে মোট চারা গাছের সংখ্যা প্রতি সারিতে, সেটাই আমি কিন্তু ধরেছি। এটা তোমরা নিজেরা করে নেবে। এবার দেখো 7 দাগের 1 মানে খুব ভালো একটা অঙ্ক। 7 দাগের 1 কি দিয়েছে, 7 দাগের 1, 7 দাগের 1 যে কোশ্চেনটা দিয়েছে x সমান 5 প্লাস 2 রুট 6, কার মান বার করতে বলেছে, রুট এক্স প্লাস 1/√x এর মান। তার মানে আমি একটা আগে কাজ করি, রুট এক্স এর ভ্যালুটা বার করি, তাহলে রুট এক্স সমান কত হবে, রুট ওভার অফ 5 প্লাস 2 রুট 6। এই জায়গাটা না খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। এই যে রুট 5 আছে মানে রুট ওভার অফ আছে, এটাকে না একটু নতুন ভাবে লিখি, রুট 3 তার হোল স্কয়ার প্লাস এই যে 2 রুট 6 আছে একে লিখবো 2 ইন্টু রুট 3 ইন্টু রুট 2, আর এই যে 5 এর মধ্যে রুট 3 তার হোল স্কয়ার মানে 3 আর 2 বাকি আছে, সেটাকে লিখবো রুট 2 তার হোল স্কয়ার। কারণ যেটা তার মানে আমরা কি করলাম, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার আকারে কি করলাম, এই পোরশনটাকে সাজালাম। এবার দেখো এই রুটের ভেতরে কত হবে, রুট 3 প্লাস রুট 2 তার হোল স্কয়ার, মানে আলটিমেট যেটা বেরাবে অ্যান্সার রুট 3 প্লাস রুট 2। রুট এক্স যদি রুট 3 প্লাস রুট 2 হয়, তার মানে আমরা বুঝতে পারছি 1/√x সমান 1/√3 প্লাস রুট 2। আমরা যদি এই জায়গাটা অনুবন্ধী করি, তার মানে এটার অ্যান্সার কত আসবে, রুট 3 মাইনাস রুট 2। তাহলে অতএব রুট এক্স প্লাস 1/√x ইকাল টু রুট 3 প্লাস রুট 2 প্লাস রুট 3 মাইনাস রুট 2। এটা কেটে গেল, আমার অ্যান্সার কত বেরোলো, 2√3 বেরিয়ে গেল আমাদের সঠিক অ্যান্সার। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা দেখো এরপরে 7 দাগে তোমাদের 2 এর অঙ্কটা করবো। দেখো আলোক প্রবাহ এর পরিমাণ আলোক উৎস থেকে দূরত্বের বর্গের সঙ্গে ব্যস্ত বেঁধে আছে। একটি পুস্তক বাতি থেকে 8 ইঞ্চি দূরে আছে, তাকে আর কতটা সরালে আমাদের আলোক উৎসের পরিমাণ আমাদের পরিমাপের অর্ধেক হবে। ঠিক আছে, তো এইখানে তুমি যেটা ধরবে আলোক প্রবাহটা এস ধরে নাও, যে আলোক প্রবাহটা আছে না, আলোক প্রবাহের পরিমাণ এটাকে তুমি এস ধরে নাও। আর উৎস থেকে দূরত্ব, আমরা দূরত্ব যে পোরশনটা আছে দূরত্বটাকে তোমরা ধরে নাও আর। তাহলে দূরত্ব যদি আর হয় তাহলে এখানে কি দিয়ে আছে, দূরত্বের বর্গের ব্যস্ত, তার মানে এস ভেরিজিয়াস, মানে আমাদের কি আছে এস ভেরিজিয়াস 1/r²। তাহলে এখানে কি আসবে, x সমান k/r²।
এস সমান তাহলে কে বাই আর স্কয়ার, ব্র্যাকেটে আমরা কে লিখবো, কি কে সমান ভেদ ধ্রুবক লিখবো, অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে থাক। এবারে দেখো আর সমান ওখানে দূরত্ব দেওয়া আছে, দেখো আর সমান 8 ইঞ্চি, আর সমান 8 হলে এস সমান কত, কে বাই 64, কে বাই 64। এবার তুমি দেখো বলছে আর কতটা সরালে আলোক প্রভার পরিমাণ, মানে আর কতটা সরালে আলোক প্রভার পরিমাণ অর্ধেক হবে। তাহলে এখন আলোক প্রবাহ কত হয়ে যাচ্ছে, এখন আলোক প্রবাহ কত হয়ে যাচ্ছে, এখন আলোক প্রবাহ হচ্ছে অর্ধেক s/2। তাহলে তার সাপেক্ষে আমার দূরত্বটাও তো পরিবর্তন হবে। তাহলে দূরত্বটা ধরে নিচ্ছি, যে ধরি দূরত্ব যে পরিবর্তন হয়েছে সেটা হচ্ছে আমাদের r1। তাহলে অতএব আমাদের কি হবে, s/2 সমান s/2 হয়েছে কে বাই কত হয়ে যাবে r1 স্কয়ার। তাহলে s/2 সমান কে বাই r1 স্কয়ার। এবার s এর মান কত আছে, কে বাই 64, তাহলে বা কে বাই 64 গুণিত 2 ইকুয়াল টু কে বাই r1 স্কয়ার। তাহলে কে কে ক্যান্সেল, r1 সমান রুট ওভার অফ 64 ইন্টু 2, তার মানে কত আসছে আমাদের, কত আসছে 8√2, 8√2 মানে কত, 8 ইন্টু √2 এর মান মনে রাখবে 1.414। তাহলে এখন আমাদের r1 সমান এখানে, ওরা এবার কি বলেছে তাহলে আর কতটা সরালে, তাহলে আগে তো একটা ছিল আর, এখন তো হয়েছে r1, তাহলে কতটা সরেছি r1 মাইনাস r, তাহলে r1 মানে কত 8 ইন্টু 1.414 মাইনাস আর এর মান আগে কত ছিল, আগে আমাদের 8 ছিল। তাহলে এটাকে যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের কত হবে 1.4, আচ্ছা এটা √2 এর মান 1.414, তাহলে 1.414 মাইনাস 1, তার মানে আলটিমেট যেটা আসবে 8.0.414। তাহলে গুণ করলে কত আসবে, 8 4 32 2, হাত থেকে 3, 8 1 8 3 11 1, হাতে থাকে 1, 4 8 32 আর 1 আলটিমেট 33। তাহলে এই যেটা হয়েছে এইটাও দূরত্বটা আমাকে সরাতে হবে। এরপরে তোমাদের আমি যেটা করাবো সেটা হচ্ছে 8 এর দাগের 1। 8 এর দাগের 1 কি আছে, একটা পোরশন দিয়েছে a বাই 1 মাইনাস a প্লাস b বাই 1 মাইনাস b প্লাস c বাই 1 মাইনাস c ইকুয়াল টু 1 আছে। যে 1 বাই সাম কিছুর মান চেয়েছে, তো এই জায়গাটা একটু মনে রাখো, 1 বাই করতে গেলে অপরের এটাকে কাটাতে হবে। এই এটাকে কাটানোর জন্য কি করতে হবে, a বাই 1 মাইনাস a সবাইকার সাথে 1 যোগ করি, তাহলে b বাই 1 মাইনাস b এটার সাথেও প্লাস 1 যোগ করি, তাহলে c বাই 1 মাইনাস c এটার সাথেও 1 যোগ করি। তাহলে আমি কত যোগ করলাম, 1 2 3, তার মানে এ পাশের সাথে আমি কত যোগ করব, 3 যোগ করব। এবার তুমি দেখো লসাগু করে দাও, 1 মাইনাস a লসাগু করে দাও a প্লাস 1 মাইনাস a, এখানে তুমি লসাগু করে দাও 1 মাইনাস b, b প্লাস 1 মাইনাস b, এটা তো লসাগু করে দাও 1 মাইনাস c, c প্লাস 1 মাইনাস c ইকুয়াল টু কত হয়ে গেল 4। দেখো কেটে দাও, দেখো আমাদের যেটা আমাদের ছিল সেটা বেরিয়ে গেল, দেখো 1 বাই 1 মাইনাস a প্লাস 1 বাই 1 মাইনাস b প্লাস 1 বাই 1 মাইনাস c ইকুয়াল টু 4। তাহলে এটাই আমাদের চেয়েছিল মান কত। এরপর দেখো আমি 2 এর অঙ্কটা করে দিচ্ছি, একদম 2 এর অঙ্কটা সোজা অঙ্ক আছে। তো একটু যদি বলতে যাই p is to q সমান আছে 5 is to 7, তাহলে এখানে ধরে নেবে যে ধরি p সমান 5k আর q সমান 7k, k কি একটা অশূন্য ধ্রুবক, k কি অশূন্য ধ্রুবক। এবারে তুমি একটা জিনিস লক্ষ্য করো, p মাইনাস q সমান কত আছে -4, তাহলে p এর মান কত 5k মাইনাস কত 7k ইকুয়াল টু -4, তার মানে -2k ইকুয়াল টু -4, k ইকুয়াল টু কত হবে 2। তাহলে k এর মান যদি 2 হয় তাহলে p কত হবে 5 গুণিত 2 মানে 10, q কত হবে 7 গুণিত 2 মানে হয়ে যাবে আমাদের 14। এবার তুমি লক্ষ্য করো কার মান চেয়েছে 3p প্লাস 4q। এবার তোমরা নিজেরা পারবে এই 3p প্লাস 4q তে কি করবে, তোমরা এই যে মানগুলো আছে সেগুলো বস করে দেবে। এরপর তোমাদের যে 9 এর দাগের আছে সেটা উপপাদ্য দিয়েছে, উপপাদ্যগুলো করবে নিজেরা। 10 এর দাগ প্রয়োগ দিয়েছে, প্রয়োগগুলো সোজা দিয়েছে করবে। এরপর আমি যেগুলো 11 তো আমাদের সম্পাদ্য দিয়েছে, সম্পাদ্যগুলো কমপ্লিট করবে। এরপর আমি চলে যাব একদম পুরো 12 দাগের অঙ্কগুলো। 12 দাগের আমাদের কি হবে, ত্রিকোণমিতিক পোর্শনের যে অঙ্কগুলো আছে ত্রিকোণমিতিক পোর্শনের অঙ্কগুলো আমরা শুরু করব। দেখো 12 দাগের যে একের অঙ্কটা আছে মান নির্ণয়ের অঙ্ক দিয়েছে ত্রিকোণমিতিক পোর্শনের, আমি অঙ্কটা আগে তুলে রেখেছিলাম। এবার দেখো
tan 60 এর মান তোমাকে এগুলা কিন্তু বাবা মনেই রাখতে হবে। tan 60 এর মান √3 মাইনাস tan 30 এর মান কত 1/√3 বাই 1 প্লাস tan 60 √3 ইনটু tan 30 1/√3 প্লাস cos 60 এর মান কত হাফ, cos 30 এর মান কত √3/2, sin 60 এর মান কত √3/2, sin 30 এর মান কত হাফ। এবার দেখো এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, উপরটাকে যদি লসাগু করি তাহলে আমাদের কত লসাগু যাবে √3, তাহলে এটা কত হবে 3 মাইনাস 1 বাই আমার 1 আর 1 যেটা হবে 2 প্লাস দেখো প্রথমেরটা কত হচ্ছে বলো তো √3/4, এটা হয়ে যাচ্ছে কিন্তু আমাদের √3/4। আচ্ছা এই জায়গাটা লক্ষ্য করো 2 বাই কত হবে 2√3, এই √3টা নেমে যাবে 2/2√3 প্লাস এটাকে গুণ করলে কত হবে 2√3/4 মানে √3/4 মানে 2√3/4। এবার দেখো লক্ষ্য করো এটাই কেটে দিলাম, এটাই কেটে দিলাম, 2 হয়ে গেল। তাহলে লসাগুটা আমাদের কত হবে, লসাগুটা হবে আমাদের 2√3, লসাগুটা কত হবে 2√3, তাহলে 2টা এদিকে যাবে 2 প্লাস এই √3 আর √3 কত হবে 3, তাহলে আলটিমেট আমাদের অ্যান্সার কত বের হবে 5/2√3। সঠিক অ্যান্সার কত হয়ে যাবে আমাদের এটার অ্যান্সার 5/2√3। অঙ্কটা ছিল sin টু দি পাওয়ার 4 থিটা প্লাস sin স্কয়ার থিটা সমান আমাদের 1 ছিল। এটাকে আমাকে কি প্রমাণ করতে বলেছে, tan টু দি পাওয়ার 4 থিটা মাইনাস আমাকে tan স্কয়ার থিটা সমান আমাকে 1 প্রমাণ করতে বলেছে। তো দেখো এটা কিভাবে করা যায়, তো এই অঙ্কটাকে এরকম ভাবে করো sin টু দি পাওয়ার 4 থিটা সমান 1 মাইনাস sin স্কয়ার থিটা বা sin টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল টু আমাদের যেটা আসবে সেটা হচ্ছে কি আসবে cos স্কয়ার থিটা। তো ঠিক আছে এইটাকে ক্যালকুলেশন করো, tan টু দি পাওয়ার 4 কে ভেঙে দাও, তাহলে sin টু দি পাওয়ার 4 থিটা বাই cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস এটাকে একই রাখো tan স্কয়ার থিটা। তো sin টু দি পাওয়ার 4 থিটার মান কত, cos স্কয়ার থিটা তো আমরা বস করাবো, তাহলে যদি আমরা বস করাই cos স্কয়ার থিটা বাই cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস tan স্কয়ার থিটা, তাহলে এই জায়গাটা লক্ষ্য করো একটা কেটে যাবে না, এটা কেটে যায় কি পড়ে থাকবে cos স্কয়ার থিটা পড়ে থাকবে, তাহলে 1/cos স্কয়ার থিটা মানে কি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা। এটা আমাদের একটা মেইন সূত্র ছিল না, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1, এটা আমাদের দেখো একটা মেইন সূত্র ছিল। করাবো 12 দাগের 3 এর অঙ্কটা আমি তোমাদের করাবো। 12 দাগের 3 এর অঙ্কটা কি আছে, খুব ভালো একটা অঙ্ক, sin স্কয়ার π/16 প্লাস sin স্কয়ার 3π/16 প্লাস sin স্কয়ার 5π/16 প্লাস sin স্কয়ার 7π/16। এই অঙ্কটা একটা খুব সুন্দর ট্রিক্স হয় যদি এটা এরকম করা যায়, sin স্কয়ার π/16 আছে থাক, sin স্কয়ার 3π/16 আছে থাক, এই যে sin স্কয়ার 5π/16 আছে এইটাকে না একটু চেঞ্জ করব, কি করব sin স্কয়ার π/2 মাইনাস 3π/16। এবার প্রশ্ন এটা কেন করলাম, দেখো তুমি একটা জিনিস লক্ষ্য করো 16 লসাগু করো 2 8 16 8π মাইনাস 3π, দেখো না আলটিমেট বিয়োগ করলে কত হচ্ছে 5π/16 আসছে, ব্যাস তাহলে এটাকে এই জন্য করলাম π/2 মাইনাস 3π/16 প্লাস এটাকেও এই রকম স্টাইলেই লিখবো, কি রকম লিখবো π/2 মাইনাস π/16। লক্ষ্য করো এটাকে দেখো যদি আমরা 16 লসাগু করি 2 8 16 তাহলে 8π মাইনাস π, দেখো আলটিমেট 7π/16 আমাদের ম্যাচ করছে। এবার দেখো sin স্কয়ার π/16 প্লাস sin স্কয়ার 3π/16 প্লাস একটা জিনিস লক্ষ্য করো sin অফ 90 মাইনাস থিটা মানে আমাদের পুরো কোণে কি হয় cos থিটা, তার মানে আলটিমেট স্কয়ার আছে, কারণ কি আসবে cos স্কয়ার আলটিমেট আসবে 3π/16 প্লাস এই যে জায়গাটা আসবে তাহলে একই রকম ভাবে কত আসবে cos স্কয়ার কত আসবে π/16। এবার তুমি দেখো এই যে sin স্কয়ার π/16 আর এই যে cos স্কয়ার π/16 তার জন্য একটা এক আছে, আর এই যে sin স্কয়ার 3π/16 এই যে cos স্কয়ার 3π/16 তার জন্য একটা এক আছে, তার মানে সঠিক অ্যান্সার কত আসবে, এটার অ্যান্সার আসবে আমাদের 2। ব্যাস হয়ে গেল 12 দাগ শেষ হয়ে গেল আমাদের। 13 দাগে একের অঙ্কটা আছে খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক এবং ভালো একটা অঙ্ক। কি বলেছে একটা জিনিস একটু পড়বো আমরা, বলছে অনুভূমিক তলের উপর আর একক ব্যাসার্ধের একটি গোলাকার বেলুন আছে যা পর্যবেক্ষণ চোখে আলফা কোণ উৎপন্ন করে, বেলুনটির উন্নতি কোণ বিটা হলে প্রমাণ করো অনুভূমিক তলে বেলুনের কেন্দ্রের উচ্চতা। আচ্ছা ঠিক আছে, তার মানে তুমি এটা ভালো করে দেখবে, মনে করো এটা যদি বেলুন হয়, এটা মনে করো আমাদের একটা বেলুন, ব্যাস এই বেলুনটার আমার কেন্দ্রটা এখানে, পর্যবেক্ষণ চোখ মানে যে চোখ দিয়ে আমি গোটা বেলুনটাকে দেখতে পাই, মানে আলটিমেট যদি পর্যবেক্ষণ চোখ মানে আমার এটা যদি অনুভূমিক হয় বেলুনটা এখানে উড়ছে, তাহলে পর্যবেক্ষণ চোখ কোনটা হবে, এই একটা জায়গা হবে, এই একটা জায়গা হবে, এটা হচ্ছে আমাদের পর্যবেক্ষণ চোখ। এবারে
ভালো করে রাখি, ব্যাস। এবার দেখো এই যে আমার জায়গাটা, এইটা কিন্তু পুরোটা আলফা, এই যে পুরোটা, এই পুরোটা কিন্তু আমাদের আলফা। এবারে দেখো আমি এইখান থেকে একটা অ্যাঙ্গেল করছি, এইখান থেকে মোটামুটি একটা স্ট্রেট লাইন যাবে, মনে করে এটা করছি। এবার দেখো এটা যদি স্পর্শক হয় তার মানে এটা আমাদের 90 ডিগ্রি করে ব্যাসার্ধের সাথে, এবং আরেকটা লম্ব হয়েছে কোথায়, যেটা এখানে আসবে। আরেকটা লম্ব হয়েছে কোথায়, যেটা এখানে আসবে। তাহলে এবার একটা জিনিস তুমি লক্ষ্য করো, আমি একটা নাম দিয়ে দিচ্ছি, এটা ও দিয়ে দিচ্ছি, এটা এটা ও দিয়ে দিচ্ছি, এটা এ দিয়ে দিচ্ছি, এটা বি দিয়ে দিচ্ছি, এটা সি দিয়ে দিচ্ছি, এটা ডি দিয়ে দিচ্ছি। এই যে পুরো অ্যাঙ্গেলটা, এই যে পুরো অ্যাঙ্গেলটা, এই পুরো অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের আলফা। আর এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা বলেছে বিটা। তাহলে তুমি আমাকে একটা কথা বলো, এই যে ছোট অ্যাঙ্গেলটা আছে এটা আমাদের কি করবে, এটা তো আমাদের সমদ্বি খণ্ডিত করবে কেন্দ্রের সাথে। তা সমদ্বি যদি খণ্ডিত করে তার মানে এই যে ছোট অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কত হয়ে যাবে, আলফা বাই 2 হয়ে যাবে। তার মানে তুমি একটা জিনিস লক্ষ্য করো, তুমি একটা জিনিস লক্ষ্য করো, এখানে যেটা বলেছে তাহলে পর্যবেক্ষণ চোখ আলফা মানে পুরোটা এখানে কি বলেছে, কোণ ডিএসি, কোণ ডিএসি পুরোটা কিন্তু আমাদের বলেছে আলফা। তাহলে অতএব কোণ ওএসি কত, ওএসি আসবে আলফা বাই 2। বৃত্তটার ব্যাসার্ধ ওসি সমান ওরা বলে দিচ্ছে আর একক, ওরা বলে দিচ্ছে বৃত্তটার ব্যাসার্ধ আর একক, তার মানে এই যেটা এটা হচ্ছে আর একক। আরেকটা কি বলেছে, কোণ ও এ বি, কোণ ও এ বি এই জায়গাটা, কোণ ও এ বি মানে এই জায়গাটা, এই জায়গাটা পুরোটা কত বলেছে, বিটা বলেছে। কার মান বার করতে বলেছে, কার মান বার করতে বলেছে, আমার উচ্চতা বার করতে বলেছে, মানে আলটিমেট যেটা বার করতে বলছে সেটা আমাকে বার করতে বলছে ওবি সমান জিজ্ঞাসা, ওবি সমান জিজ্ঞাসা। এবার তোমাকে ভালো করে বুঝো কিন্তু আমি কিভাবে অঙ্কটা করব। ত্রিভুজ ওএসি কে লক্ষ্য করো, ত্রিভুজ ওএসি এর, ওএসি বলতে কোনটা, এই যে এইটা, এই যে বরাবর আসছে এইটা, এটা, এটা, এই ওএসি এর কোনটা সমকোণ, আমরা জানি স্পর্শক ব্যাসার্ধের সাথে অ্যাঙ্গেল করে, তার মানে আলটিমেট কোণ ও সিএ ইকুয়াল টু 90 ডিগ্রি, ও সিএ ইকুয়াল টু 90 ডিগ্রি, ব্যাস ঠিক আছে। এবার এই ওএসি এর মধ্যে আমি যদি বলতো এইটা দেওয়া আছে, আমার টার্গেট এটা বার করব, তাহলে লম্ব আর অতিভুজের মধ্যে সম্পর্ক সাইন, তাহলে সাইন কি পড়ে যাবে, সাইন আলফা বাই 2। তাহলে সাইন আলফা বাই 2 মানে এই অ্যাঙ্গেলটা, এইটুকু অ্যাঙ্গেলটা, তাহলে সাইন কথার অর্থ কি, লম্ব, লম্বর মান কত, ওসি বাই অতিভুজকে ওএ, আচ্ছা ওসি বাই ওএ। তাহলে আলটিমেট এখানটা কি হলো, সাইন আলফা বাই 2 সমান ওসির মান কত আছে, ওসির মান দেখো আমাদের আছে আর, বাই কি হবে ওএ, ব্যাস। এবার তুমি একটা জিনিস ভাবো, এই ওএ সমান আর, বা এটাকে করে দিচ্ছি আর বাই সাইন আলফা বাই 2, আর বাই সাইন আলফা বাই 2, মানে একটু যদি ভালো করে লিখতে যাই আর কোসেক আলফা বাই 2। এটা কার মান বেরোলো, ও এর মান বেরোলো। এবার দেখো এখন, এখন ত্রিভুজ ও এ বি, এখন ত্রিভুজ ও এ বি, এখন ত্রিভুজ ও এ বি এর কোনটা 90, কোন ও বি এ 90, আর কোন কোনটা আমাদের দেওয়া আছে, এই কোনটা বিটা দেওয়া আছে, তার মানে আমাকে কার মান বার করতে বলেছে, এটার মান বার করতে বলেছে। কার মান দেওয়া আছে, এটার মান দেওয়া আছে, তার মানে এইটাও একই রকম ভাবে আমাদের পড়ে যাবে সাইন বিটা, কারণ আমাদের এই অ্যাঙ্গেলটা সাপেক্ষে বার করতে বলেছে, তার মানে আলটিমেট কে বিটা, এখানে কোন ও এ বি কিন্তু আমাদের কি বিটা। তাহলে সাইন বিটা, সাইন বিটা সমান কি হবে, লম্ব বাই অতিভুজ, লম্বকে ও বি বাই অতিভুজকে ও এ। তাহলে এবার দেখো, বা সাইন বিটা ইকুয়াল টু, ও বির মান আমি জানিনি, ও বির মান আমি জানিনি, কিন্তু ও এর মান আমি জানি, ও এ কত, আর কোসেক আলফা বাই 2। তার মানে বা তুমি একটা জিনিস লক্ষ্য করো, ও বি সমান কত হবে, আর আর কোসেক আলফা বাই 2 ইন্টু সাইন বিটা। আর বইয়ে যেটা প্রমাণ করতে বলেছে, বইয়ে কি প্রমাণ করতে বলেছে, বইয়ে প্রমাণ করতে আর সাইন বিটা, উপরে ওরা লিখেছে আর সাইন বিটা, আর এই যে কোসেক আলফা বাই 2 এটাকে নিচটাই ওরা কি করেছে, সাইন আলফা বাই 2। একদম ভালো করে বুঝেন, অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। আর সাইন বিটা বাই সাইন আলফা বাই 2 এটাই কিন্তু তোমাদের
প্রমাণ করতে বলছে, উচ্চতা যেহেতু হচ্ছে তাহলে অবশ্যই একটা কিন্তু একক পড়ে যাবে। খুব ভালো করে বুঝে নেবে, একবার ভালো করে অঙ্কটা একবার দেখে নেবে, ঠিক আছে। আমাদের 13 দাগের দুয়েরটা, 13 দাগের দুয়েরটা কি বলেছে, দুটি স্তম্ভের উচ্চতা যথাক্রমে 45 মিটার এবং 15 মিটার, ঠিক আছে। দুটো স্তম্ভের উচ্চতা আছে, একটা আছে 45 মিটার আর একটা আছে 15 মিটার। মোটামুটি একটু দেখে আঁকতে হবে, কারণ যে 45 মিটারটা যেমন একটু বড় দেখায়, ঠিক আছে, মোটামুটি একটু, তা বলে মাপার কোনো দরকার নেই। 45 মিটার 15 মিটার। দ্বিতীয় স্তম্ভের পাদদেশ থেকে প্রথম শীর্ষের উন্নতি কোণ 60 ডিগ্রি। তাহলে এই যে আমার অ্যাঙ্গেলটা, এই যে আমার একটু একটু সামনে করে দিই, নাহলে 60 ডিগ্রিটা আসবে না। এই যে তাহলে দ্বিতীয় স্তম্ভে, আচ্ছা দ্বিতীয় স্তম্ভের গোড়া থেকে কোথায় বলেছে, দ্বিতীয় স্তম্ভের পাদদেশ থেকে প্রথম শীর্ষের উন্নতি কোণ 60 ডিগ্রি। তাহলে এই যে অ্যাঙ্গেলটা, ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি। এরপরে আর কি বলেছে, প্রথম পাদদেশ থেকে দ্বিতীয় শীর্ষের উন্নতি কোণ কত, আমার এই যে জায়গাটা সেটা হচ্ছে চেয়েছে, আমার এই যে অ্যাঙ্গেলটা সেটা হচ্ছে আমাদের চেয়েছে। তাহলে ছবিটা এরকম চলে এলো, আমি নাম দিয়ে দিচ্ছি এ বি সি ডি। এই অ্যাঙ্গেলটা আমাদের 60 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা আমাদের চেয়েছে। আর কি দেওয়া আছে, এইটা দেওয়া আছে 45 মিটার দেওয়া আছে, আর এইটা হচ্ছে 15 মিটার দেওয়া আছে। আমরা কিভাবে করব সেটা একটু আগে আমরা একটু বলে নিই। আমরা যেভাবে করব, আমরা কি করব, এই এ বি কে ধরে, এই এ বি কে ধরে আমরা বিসি টা বার করে নেব, দিয়ে এর আর এই যে সিডি এবং বিসি কে ধরে আমরা এই অ্যাঙ্গেলটা বার করে নেব, তাহলেই হয়ে যাবে। আমি আর লিখছি না, আমি শুধুমাত্র একটু লিখে দিচ্ছি উপরটায়। প্রথম স্তম্ভ যে আছে, আমি যে প্রথম স্তম্ভটা নিয়েছি, প্রথম স্তম্ভের দৈর্ঘ্য, প্রথম স্তম্ভের দৈর্ঘ্য কত দিয়ে আছে, একদম 45 মিটার। দ্বিতীয় স্তম্ভের দৈর্ঘ্য কত দিয়ে আছে, 15 মিটার। আর কি দেওয়া আছে, কোণ এসিবি সমান 60 ডিগ্রি দেওয়া আছে। বরং আমি একটা কাজ করি, আমি ধরে নিই যে মনে করি কোণ সিবিডি সমান, আমি একটা জায়গা ধরে নিচ্ছি থিটা। এবার তোমরা দেখো, আমরা যদি ত্রিভুজ এবিসি এর কথা তুলনা করি, ত্রিভুজ এবিসি এর কথা তুলনা করি, আমার এই অ্যাঙ্গেলটা কত আছে 60। তাহলে আমার কি টার্গেট, কি লম্ব থেকে ভূমিটা বার করবো, তাহলে ট্যান ফেলবো। তাহলে কত ফেলবো, ট্যান 60। ট্যান 60 মানে কি, ট্যান কোথার অর্থ কি, লম্ব বাই ভূমি। লম্বকে এবি, ভূমিকে, ভূমিকে ভূমি হচ্ছে বিসি, ব্যাস। ট্যান 60 এর মান কত, ট্যান 60 এর মান হচ্ছে আমাদের √3। এবির মান কত, এবির মান 45। বিসির মান কত, বিসির মান আমি জানি না। তাহলে বিসি সমান এখান থেকে কত বেরিয়ে যাবে, 45/√3। আমরা উভয় পক্ষকে √3 দ্বারা একটু গুণ করে দিই, 45√3 বাই এটা 3 হয়ে যাবে, √3 3, উভয় পক্ষকে √3 দ্বারা গুণ করেছি। তাহলে এই যে 3 15 45, তার মানে আমাদের আলটিমেট কত বেরিয়ে গেল, 15√3 মিটার। এবার তোমরা লক্ষ্য করো, এই বিসি এখন আমার আর বিসি নাই, বিসি এখন কত হয়ে গেছে, 15√3 হয়ে গেছে। এবার দেখো তুমি ত্রিভুজ বিসিডি কে লক্ষ্য করো, ত্রিভুজ বিসিডি এর আমি অ্যাঙ্গেলটা কত ধরেছিলাম, থিটা। তার মানে এইখান থেকে যদি আমরা ট্যান থিটা করি, তার মানে কে আসবে, সিডি যেটা লম্ব, আর ভূমিটা কে আসবে, বিসি। তাহলে তুমি ভাবো এই ট্যান থিটা সমান সিডির মান কত, 15 বাই বিসির মান কত, 15√3। তাহলে √3 15 কেটে গেল 1/√3। তাহলে আমাদের কি বেরোলো, ট্যান থিটা সমান আমাদের বেরোলো 1/√3। তাহলে ট্যান থিটা 1/√3 কার মান, ট্যান 30 এর মান। তাহলে থিটা সমান আমাদের কত হয়ে গেল, 30 ডিগ্রি। এই যে 30 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটাই কিন্তু আমাদের প্রথম স্তম্ভের গোড়া থেকে দ্বিতীয় স্তম্ভের উন্নতি কোণ হয়ে যাবে আমাদের হচ্ছে 30 ডিগ্রি। এটাই হচ্ছে অ্যান্সার। একটা করব 14 টাকার একটা কি, একটা সমকোণী চৌপলের সমগ্র তলের ক্ষেত্রফল দেওয়া আছে, কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, দেখাতে হবে আমার সমকোণী চৌপলটি ঘনক। ভালো একটা কোশ্চেন, সমকোণী চৌপলের দুটো জিনিস দেওয়া আছে, এরপরে আমাকে দেখাতে বলেছে সেটা একটা ঘনক, ঠিক আছে। আমরা আগে কি কাজ করি, সমকোণী চৌপলের 3টা মাত্রা ধরে নিই। যে মনে করি সমকোণী চৌপলটির 3টা জিনিস ধরি, দৈর্ঘ্য ধরে নিচ্ছি, দৈর্ঘ্য ধরে নিচ্ছি এক্স, এককটা কি আছে, এককটা ওরা দিয়েছে সেমি, এক্স সেমি। প্রস্থ কত আছে, প্রস্থ ওয়াই সেমি। উচ্চতা কত আছে, উচ্চতা আছে আমি ধরে নিচ্ছি জেড সেমি। তাহলে এখানে দুটো জিনিসের কথাটা বলে দিয়েছে, সমগ্র তলের ক্ষেত্রফল এবং কর্ণের দৈর্ঘ্য, তাই দুটো আগে বার করি। অতএব সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি, সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র 2 দৈর্ঘ্য গণিত প্রস্থ যুক্ত প্রস্থ গণিত উচ্চতা যুক্ত উচ্চতা গণিত দৈর্ঘ্য। তাহলে এত আমাদের কি হবে, যেহেতু ক্ষেত্রফল তাই হয়ে যাবে বর্গ সেমি। থাক, আর একটা দরকার,
এবং আর একটা জিনিস দরকার, যেটা কর্ণের দৈর্ঘ্য। কর্ণের দৈর্ঘ্য কত? রুট ওভার অফ দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার। আমাদের কি হবে? কর্ণের দৈর্ঘ্য সমান, এটা অবশ্যই সেমি হয়ে যাবে যেহেতু দৈর্ঘ্য, তাই এটা কি হয়ে যাবে? সেমি। এবার তোমরা দেখো, লক্ষ্য করো, এবার তোমাদের যেটা দেওয়া আছে সমগ্র তলের ক্ষেত্রফল 288, তার মানে অতএব সমগ্র তলের ক্ষেত্রফল 2 ইনটু xy প্লাস yz প্লাস zx সমান কত আছে? 288। তার মানে আলটিমেট এখান থেকে কি বেরোবে? xy প্লাস yz প্লাস zx সমান 144, মানে 288/2, মানে কত বেরোবে? 144। আর একটা জিনিস দেওয়া আছে, কি দেওয়া আছে? কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে। তাহলে কর্ণের দৈর্ঘ্য কত আছে? 12। তাহলে রুট ওভার অফ x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার সমান কত আছে? 12। এবার দেখো, তাহলে এর যদি উভয় পক্ষকে বর্গ করি বা x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার, তখন নিশ্চয়ই 144 হবে। এবার জিনিস দেখো, এটা আর এটা সমান হয়ে গেছে। এরা দুজন সমান হলে আমরা বলতে পারবো যে এটা আমাদের একটা ঘনক। কিরকম? আমরা যদি প্রমাণ করি, তাহলে এখন এই দুটো তো আমাদেরই সমান, 1 নম্বর এবং এইটাকে যদি আমরা 2 নম্বর ইকুয়েশন দিই, 1 আর 2 নম্বর তো আমাদের সমান বেরিয়ে যায়, তাহলে তুলনা করে পাবো যে 1 এবং 2 আমরা এখানটা লিখে দেবো, তুলনা করে পাই। তাহলে তুলনা করলে কি করব? তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার সমান আমরা কি পেলাম? xy প্লাস yz প্লাস zx পেয়ে গেলাম। এখান থেকে আমাদের টার্গেট কি? টার্গেট ঘনক প্রমাণ করতে হবে। তাহলে ঘনক প্রমাণ করব মানে হচ্ছে এই যে আমি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটা ধরেছিলাম, সেই তিনটাকে সমান প্রমাণ করব। দেখো, এইটা আমরা একটা মজার জিনিস আছে, এটা আমরা 9 এ না অনেকটা শিখেছিলাম, এটা একটু ওই রকম সাজিয়ে লিখছি। দেখো, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার, এগুলো সবাইকে এদিকে নিয়ে আসি। মাইনাস xy মাইনাস yz মাইনাস zx ইকুয়াল টু 0। এরপরে এই অঙ্কটা আমরা কি করেছিলাম? ক্লাস 9 এ উভয় পক্ষকে সবাইকে আমরা কি দিয়েছিলাম? 2 দিয়েছিলাম। তাহলে 2 দিলে কি হবে? 2x স্কয়ার প্লাস 2y স্কয়ার প্লাস 2z স্কয়ার মাইনাস 2xy মাইনাস 2yz মাইনাস 2zx সমান, এখানেও 2 দিয়েছি, 0 গণিত 2 ইকুয়াল টু 0। প্রত্যেকটাকে আমরা কি দিয়েছি? 2 দিয়েছি। এবার করব কি আমরা? এবার কি করব? এবার একটু সাজাবো। কিরকম ভাবে সাজাবো? দেখো দেখো, বা x স্কয়ার একটা নিচ্ছি, 2xy কে নিচ্ছি, x স্কয়ার মাইনাস কি দিচ্ছি? 2xy, এরপর একটা y স্কয়ার নিচ্ছি। তাহলে x স্কয়ার মাইনাস 2xy প্লাস y স্কয়ার, এবার একটা y স্কয়ার নিই, y স্কয়ার মাইনাস 2yz প্লাস z স্কয়ার। দেখো, দুটো y স্কয়ারের জন্য 2y স্কয়ার ম্যাচ করে গেছে। এরপর দেখো, z স্কয়ার মাইনাস 2zx প্লাস x স্কয়ার ইকুয়াল টু 0। এবার লক্ষ্য করো, প্রত্যেকটা জায়গা ম্যাচ করেছে। দেখো, এখানে একটা x স্কয়ার, এখানে একটা x স্কয়ার 2x স্কয়ার, এখানে একটা y স্কয়ার, এখানে একটা y স্কয়ার 2y স্কয়ার, এখানে একটা z স্কয়ার, এখানে একটা z স্কয়ার 2z স্কয়ার, বাকিগুলো তো দেখতেই পাচ্ছ পুরো ম্যাচ করে গেছে। এবার এইটাকে আমরা কি লিখবো? এই যে তিনটা পোরশন, এটাকে আমরা লিখবো x মাইনাস y তার হোল স্কয়ার প্লাস পরেরটাকে কি লিখবো? y মাইনাস z তার হোল স্কয়ার, তারপরেরটাকে কি লিখবো? z মাইনাস x তার হোল স্কয়ার ইকুয়াল টু কি করব? 0। এবার দেখো তুমি, যেহেতু তিনটি রাশির বর্গের সমষ্টি শূন্য, তাহলে প্রতিটি রাশির মান শূন্য হবে। তার মানে আমি বলতে পারি x মাইনাস y সমান 0, এখান থেকে চলে আসবে x সমান y। এবার দেখো, y মাইনাস z সমান 0, y সমান চলে আসবে z। এইখান থেকে আমরা বলতে পারি অতএব x সমান y সমান z। এটাই ছিল আমাদের। দেখো, x একটা দৈর্ঘ্য, y একটা প্রস্থ, z হচ্ছে উচ্চতা, তিনটা দেখো সমান, তাই হচ্ছে এটাকে আমরা বলতে পারি এটা একটা ঘনক। সেটা হচ্ছে আমাদের 2 এর কোশ্চেনটা। 2 এর কোশ্চেনটা একদম সোজা কোশ্চেন, আমি তোমাদেরকে বুঝিয়ে দিলেই তোমরা করতে পারবে। কিরকম ভাবে দেওয়া আছে? দেখো, একটা লম্ববৃত্তাকার শঙ্কু সমগ্র তলের ক্ষেত্রফল দেওয়া আছে, ভূমিতলের ব্যাসার্ধ উচ্চতার অনুপাতে তার পার্শ্বতলের ক্ষেত্রফল আমাকে চেয়েছে। ঠিক আছে, সব বার করে নেওয়া হবে। তাহলে কি আছে? ওই ব্যাসার্ধ এবং উচ্চতার যে অনুপাত আছে ওখানটাকে ধরে নেবো। যে মনে করি কি ধরবো? যে মনে করি আমার হচ্ছে শঙ্কুর ব্যাসার্ধ 3x ধরে নিচ্ছি। আমরা কি করব? ব্যাসার্ধ সমান আমরা ধরে নিচ্ছি 3x, এককটা কি আছে? সেমি, 3x সেমি। আর কি দেওয়া আছে? উচ্চতা দেওয়া আছে। তাহলে উচ্চতা কত আছে? উচ্চতা ধরে নিচ্ছি 4x সেমি, ব্যাস 3:4 আছে। এবার এইখানে ব্যাসার্ধের উচ্চতা থেকে আমাকে যেটা বার করতে হবে সেটা তির্যক উচ্চতা। তাহলে তির্যক উচ্চতা কত হবে? রুট ওভার অফ ব্যাসার্ধ স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার, মানে আলটিমেট 3x তার হোল স্কয়ার প্লাস 4x তার হোল স্কয়ার। একটু আগে আমি শিখাচ্ছিলাম যে 3 4 রইলে আমাদের আর একটা 5 হবে। তাহলে আলটিমেট এই অ্যানসারটা কত হয়ে যাবে? 5 সেমি হয়ে যাবে। তাহলে তির্যক উচ্চতা 5 সেমি। আমরা ব্যাসার্ধকে দেখো, ব্যাসার্ধকে কিন্তু আমরা r ধরি, উচ্চতাকে আমরা h ধরি, আর তির্যক উচ্চতাকে কত ধরি? l ধরি।
এবার কি দিয়ে আছে সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে এইগুলাকে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র, শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি, শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল, ভালো করে বুঝো, শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র পাই আর ইন্টু আর প্লাস এল, এত আমাদের যেহেতু ক্ষেত্রফল তাই হচ্ছে বর্গ সেমি। এবার কি করবে, এটার মানটা বস করাবে, মানটা বস করাবে পায়ের মান কত, আচ্ছা একবার দেখো, এবার এইটা শর্তে এই যে পাই আর ইন্টু আর প্লাস এল, আচ্ছা এখানে মানটা একটা বস করে দিই, তারপরে আমরা বস করছি, তাহলে 22/7, আর এর মান কত, আর এর মান 3x, এখানে আর এর মান কত 3x, এল এর মান কত 5x, তার আলটিমেট কত 22/7 ইন্টু 3x ইন্টু 5 3 কত হবে 8x বর্গ সেমি। এবার কি করবো দেখো, শর্তে এই যে জায়গাটা দেওয়া আছে 22/7 ইন্টু 3x ইন্টু 8x, এটা সমান আমরা করব যেটা বইয়ে দেওয়া আছে 3 6 9 6, তাহলে এখানে দুটো যেহেতু x আছে তাহলে x স্কয়ার সমান কত হবে, 3 6 9 6 ইন্টু কত হবে 7 বাই নিচেটা কি হবে 22 গুণিত 3 গুণিত 8 হবে। এইখান থেকে দেখো আমি একটু বুঝিয়ে দিচ্ছি, দেখো এইখান থেকে দেখো x এর মান পাবে, এখান থেকে তোমরা x এর মান পাবে, x এর মান পেয়ে কি করবে, আমার চেয়েছে কি পার্শ্বতলের ক্ষেত্রফল, মানে আমাদের চাই হচ্ছে পাই আর এল, এখান থেকে যে x এর মানটা পাবে সেখান থেকে তোমরা আর এর মানটা এবং এল এর মানটা তোমরা বার করে নেবে, যা x এর মান পাবে সেই মানটা থেকে কি করবে আর এর মানটা এবং এল এর মানটা বার করে নেবে, দিয়ে কি করবে এই যে পার্শ্বতল আছে এখানে তোমরা বস করে দিবে, তাহলে হচ্ছে আমাদের অ্যানসারটা বেরিয়ে যাবে। এটা আমি আর দেখাচ্ছি না, আমি x এর মান বলে দিচ্ছি, x এর মানটা বার করবে, x এর মানের পর কি করবে যেটা বেরাবে সেটাকে এইখানে বসাবে, ব্যাসার্ধ পেয়ে যাবে, এইখানে বসাবে তির্যক উচ্চতা পেয়ে যাবে। তাহলে যেহেতু পার্শ্বতলের ক্ষেত্রফল চেয়েছে তাই শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর এল, দিয়ে এইখানে আরেকবার পুনরায় মানটা বস করাবে, তারপরে আমাদের কি হয়ে যাবে অ্যানসারটা হয়ে যাবে। আর একটা অঙ্ক দেখো আছে 14 দাগে, সেটা হচ্ছে 14 দাগে 3-এরটা। এবার দেখো 14 দাগের আমরা কত করবো, 14 দাগের আরেকটি অঙ্ক আছে সেটা হচ্ছে 3-এর দাগ, ভালো একটা অঙ্ক দিয়েছে, 12 সেমি ব্যাস বিশিষ্ট একটা চোঙাকৃতি পাত্র, ব্যাস দিয়েছে কিন্তু ভালো করে পড়বে, এটা অর্ধেক জলপূর্ণ আছে। এবার দেখো 6 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটা লোহার গোলককে আমি কি করবো জলে ফেলে দেবো, বলটি ঠিক সম্পূর্ণভাবে নিমজ্জিত হচ্ছে, ঠিক আছে, পাত্রটির উচ্চতা কত, যাকে দেখো 12 সেমি ব্যাস বিশিষ্ট একটা চোঙাকৃতি পাত্র আছে যাতে অর্ধেক জলপূর্ণ আছে, তাহলে অর্ধেক জলপূর্ণ আছে, ঠিক আছে। 6 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি লোহার গোলক ওই জলে ফেলা হলে বলটি ঠিক সম্পূর্ণ নিমজ্জিত, ছবিটা একটু ভালো করে দেখো, এটা মনে করো আমাদের যে চৌমুটা ছিল, এটা আমাদের চৌমুটা, এখানে মনে করো ঠিক অর্ধেকটা জলপূর্ণ আছে, ভালো হয়েছে অর্ধেকটা জলপূর্ণ আছে, অর্ধেকটা জলপূর্ণ থাকা অবস্থায় 6 সেমি ব্যাস বিশিষ্ট লোহার গোলক ওই জলে ফেলা হয়েছে, তাহলে 6 সেমি জলটা যখন ফেলেছে তখন কি হয়ে গেছে ঠিক সম্পূর্ণ, অর্ধেকটা জল ছিল, আমার গোলকটা কি একটু বড়ই ছিল, জলটা যখনই উঠে গেছে তখন একদম এর মাপের মাপ চলে এসেছে, মানে কি হয়েছে জলটা উঠেছে যেটা সেটা তখন কি হয়ে গেছে আমার মাপের মাপ চলে, মানে জলটা আগে একটু কম ছিল, গোলকটা তার থেকে বড়, যখনই ফেলেছে তখন কি হয়ে গেছে একদম মাপের মাপ, কানাই কানাই ভর্তি হয়ে গেছে। তার মানে তুমি একটা জিনিস বুঝো, এইটার যা ব্যাস এখনো পর্যন্ত ওই জলতলটা কিন্তু ওটা আছে, এখন এই যে গোলকটার ব্যাস যেটা সেই উচ্চতায় কিন্তু আমাদের কি আছে জল আছে। আর কি বলেছে ব্যাসার্ধ বলেছে, ব্যাসের দৈর্ঘ্য আছে, ব্যাসার্ধ তাহলে 6 সেমি, 6 সেমি। আচ্ছা জলতলের উচ্চতা কত দেখলি, মানে আমার যে টোটাল যে জলটা আছে সেই জলটার আমরা একটু বার করে নেব, তাহলে আমি কি বললাম, আমি বললাম জল কিন্তু কম ছিল, অর্ধেকটা জলপূর্ণ ছিল, গোলকটা কিন্তু তার থেকে বড় দেওয়া হয়েছে, তখন কি হয়েছে যখনই গোলকটা দেওয়া হয়ে গেছে তখনই কিন্তু আমার জলটা কি হয়ে গেছে কানায় কানায় ভর্তি হয়ে গেছে। দেখো ভালো করে বুঝবে কিন্তু অঙ্কটা, আমি এই উচ্চতাটাকে পুরো এইচ ধরে লিখছি, যখন জলটা ছিল তখন জলতলের উচ্চতা কত ছিল, জলতলের উচ্চতা যখন আমি এখনো গোলকটা ডুবাইনি তখন উচ্চতা কত ছিল h/2 মিটার ছিল, মিটার না সেমি দিয়েছে আমরা একটু দেখে, সেমি দিয়েছে, 6 সেমি হবে। আমার কি হয়ে গেল যখন আমি গোলকটা ডুবাইনি তখন আমার জলতলের উচ্চতা ছিল h/2 সেমি, কিন্তু যখন আমি গোলকটা ডুবিয়ে দিলাম তখন কি বলছে যে একদম কানায় কানায় ভর্তি হয়ে গেল, তার মানে যখন গোলকটা ডুবিয়ে দিলাম তখন উচ্চতা কত হয়ে গেল, মানে গোলকটি ডোবানোর ফলে উচ্চতা কত হয়ে গেল, উচ্চতা পুরো কানায় কানায় ভরে গেল, মানে গোলকটার যা ব্যাস সেই উচ্চতা এখন হয়ে গেছে, তার মানে উচ্চতা কত হয়ে গেছে 6 সেমি আমার ব্যাসার্ধ ছিল, মানে আমাদের কত হয়ে গেল উচ্চতা 12 সেমি হচ্ছে। তাহলে তোমরা একটু বুঝো এই জলতল কতটা তাহলে বাড়লো, তাহলে জলতলের বৃদ্ধি একটু দেখে নি আমরা,
জলতলের বৃদ্ধি একটু আমরা দেখে নিই। জলতলের বৃদ্ধি কত হবে? আমার দেখো আগে h/2 ছিল, গোলকটা ডুবালাম, গোলকটা কানায় কানায় ভরে গেল, মানে 12 সেমি হয়ে গেল। জলতলের বৃদ্ধি তাহলে কত হলো? আমাদের কিন্তু 12টা পুরোটা বড়, এইচটা ছোট, তার মানে আলটিমেট বাড়লো কত? 12 মাইনাস h/2, 12 মাইনাস h/2 সেমি আমার বাড়লো। জলতলের উচ্চতা আমাদের কত বাড়লো? 12 মাইনাস h/2। এবার দেখো আমার যে চোঙাকৃতি যে অংশটা ছিল তার ব্যাসার্ধ কত ছিল? তার ব্যাসার্ধ ছিল, আমার যে চোঙটা ছিল, চোঙটার ব্যাসার্ধ কত ছিল? ব্যাসার্ধ ছিল আমাদের হচ্ছে 6 সেমি। তাহলে দেখো ব্যাসার্ধ 6 সেমি, জলতল এটা বেড়েছে, তাহলে যে বৃদ্ধিপ্রাপ্ত জল, মানে যে জলটা বেড়েছে, তাহলে বৃদ্ধিপ্রাপ্ত জলের আয়তন কত? বৃদ্ধিপ্রাপ্ত জলের আয়তন কত? দেখো বৃদ্ধিপ্রাপ্ত জলের আয়তন কত? আমার যে চোঙটা ছিল তার ব্যাসার্ধ 6, আর যে জলটা বেড়েছে তার উচ্চতা 12 মাইনাস h/2, তাহলে বৃদ্ধিপ্রাপ্ত জলের আয়তন কত? পাই আর স্কয়ার, আর এর মান কত? ব্যাসার্ধ 6 আছে, 6 স্কয়ার ইন্টু এইচ, এইচ হচ্ছে যে জলটা বেড়েছে, মানে 12 মাইনাস h/2, এটা হচ্ছে আমাদের কি চলে আসবে? আয়তন, মানে সেমি কিউব। এইটা হচ্ছে আমাদের কি হয়েছে? এই পরিমাণ জল বেড়েছে। কেন বেড়েছে? কারণ আমি গোলকটা ডুবানোর ফলে বেড়েছে। তাহলে গোলকের আয়তনটা দেখে নি। গোলকের ব্যাসার্ধ কত ছিল? গোলকটির ব্যাসার্ধ কত ছিল? গোলকটির ব্যাসার্ধ ছিল আমাদের 6 সেমি। গোলকটির ব্যাসার্ধ কত ছিল? মূল্যবৃদ্ধি দেখো, তাহলে গোলকটির ব্যাসার্ধ কত আছে? 6 সেমি। তাহলে গোলকটির আয়তন কত? তাহলে গোলকটির আয়তন কত? আয়তন যেটা আসবে, আয়তন যেটা আসবে, আয়তন কত আসবে? আয়তন আসবে আমাদের 4/3 পাই আর কিউব, আর এর মান 6, তার হোল কিউব আমাদের কি চলে আসবে? সেমি কিউব। দেখো ভালো করে দেখো, গোলকের আয়তন কোনটা? এটা। গোলকটা ডোবানোর ফলে জল কত বেড়েছে? এটা। তাহলে এই যে দুটো, এই দুটো তো আমাদের সমান হবে। গোলকের আয়তন এটা, গোলকটা ডুবানোর ফলে জলতল বেড়েছে কত? এতটা। তার মানে এইটা আর এটার আয়তনটা সমান হবে। দেখো এই দুটাকে সমান করে দিলে আমাদের কিন্তু আমাদের উত্তরটা চলে আসবে। তাহলে সমান করি আমরা। সমান কোনটা করবো? ওইটা, মানে শর্তে লিখবো। শর্তে কত হবে? পাই ইন্টু 6 স্কয়ার ইন্টু 12 মাইনাস h/2, যেটা কার সাথে সমান হবে? 4/3 পাই 6 এর কিউবের সাথে সমান হবে। এবার দেখো আমি একটু স্টেপ জাম্প দিচ্ছি। দেখো পায়ে পায়ে কেটে যাবে, 6 স্কয়ার আর 6 এর কিউবে কেটে যাবে, মানে একটা 6 পড়ে থাকবে। তার মানে আলটিমেট কি আসবে? 12 মাইনাস h/2 সমান 4/3 গণিত কত পড়ে? দেখো এখানে 6 স্কয়ার, এখানে 6 এর কিউব, তাহলে একটা 6 পড়ে থাকবে। এই যে দেখো 3 দুগুণে কত হলো? 6। তাহলে কি হলো? 12 মাইনাস h/2 সমান 4 দুগুণে কত হলো? 8। এবার দেখো, এবার দেখো ভালো করে, তাহলে বা h/2 সমান কত আসবে? 12 মাইনাস 8, বা h/2 সমান কত আসবে? 8 4 12, তাহলে বা h সমান কত আসবে? 8। তার মানে তোমরা বুঝো এই যে আমার চোঙটা ছিল তার উচ্চতা কত ছিল? তার উচ্চতা ছিল 8 সেমি। এটাই হচ্ছে অ্যান্সার। খুব ভালো একটা কোশ্চেন।